দেখবে যেদিন, হয়তো সেদিন থাকবো না আর আমি। প্রিয় বন্ধুরা, এটা বড় হৃদয় বিদারক কবিতা। মানুষ তার কাজের, আপনি একজন লেখক হয়ে গাড়িতে হকারি করেন, তো আপনি অন্য লেখকের কলঙ্ক করে দিয়েছেন। এই কথার প্রতিবাদ আমাকে করতে হয়নি, পাশের যাত্রী যারা ছিল তিনি কান্নায় ভেঙে পড়েছে। রীতিমতো আমার চোখের পানি চলে আসলো। আসলে ওনার হিস্টোরিটা আপনারা এতদিন কেউ শোনেন নাই, ওনার প্রতিভাগুলাই শুনেছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন ভাইরাল সে আজিজুর রহমান আজাদ, আজ তার কাছে আমরা চলে আসলাম। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে আগারগাঁও মেট্রো রেলের স্টেশন, প্রবেশের গেট। রাজধানীর বুকে মেট্রো রেল উঠেছে বা যানজট শহরে মেট্রো রেল নিয়ে অসাধারণ একটি কবিতা লিখেছেন এই ভাই। তবে আপনারা তো এই ভাইয়ের বেশ কয়েকটা দেখেছেন, লোকাল বাসে দেখেছেন, আর আপনারা দেখেছেন যে এই মেট্রো রেল নিয়ে একটি কবিতা দেখেছেন। তবে এই ভাইয়ের কিন্তু আমরা ফুল হিস্টোরিটা কেউই জানি নাই। তা আসলে তার পরিচয়টা কি, বা তিনি এই জগতে কেন এসেছে, কি বা কারণ ছিল, আমরা সেই সম্পর্কে একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছে। আপনি এখন একজন ভাইরাল ব্যক্তি, আপনাকে যেখানেই যান আপনাকে সবাই চিনে। ইনশাআল্লাহ, মোটামুটি আমাকে এখন রাস্তাঘাটে যেখানে যাই মোটামুটি একটা সম্মানের জায়গায় আল্লাহ পাকই আমাকে নিয়েছে। আচ্ছা, এই ভাইরাল হওয়ার এটার পিছনের গল্পটা ছিল কি, আর কি কারণে আপনি এই বই বিক্রি করতে এসেছেন বা লোকাল বাসে? আসলে আমি এভাবে ভাইরাল হব এমন স্বপ্ন আমার ছিল না। একটা স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নটা ছিল যে আমি লেখালেখি করতাম ছোটবেলা থেকে। ক্লাস 2-তে যখন পড়ি তখনই আমার লেখালেখির কলমটা হাতে আসে। তো চেয়েছিলাম যে ভালো কিছু লিখব, দেশের জন্য, মানুষের জন্য, আগামী প্রজন্মের জন্য। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, আমার স্বপ্ন স্বপ্নই থেকে গিয়েছিল। কারণ আমার জন্ম হয়েছিল গরিবের এক ছোট্ট ঝুবড়ি ঘরে। ওখান থেকে স্বপ্ন দেখা যায়, কিন্তু স্বপ্ন বাস্তবায়িত করতে খুব কষ্ট হয়। কোথায় আপনার গ্রামের বাড়ি? আমার বাড়ি গোপালগঞ্জ জেলাতে, কাশিয়ানী থানায়, কামারুল গ্রামে। তো আমি দারিদ্রতার কারণে লেখাপড়া তেমন করতে পারিনি। তারপরে দারিদ্রতার বোঝা কাঁধে নিয়ে ঢাকা শহরে চলে আসি কর্মের সন্ধানে। লেখাপড়াও শেষ, আমার লেখালেখিও শেষ। তো যাই হোক, ঢাকা শহরে আসার পরে আমি গার্মেন্টস সেক্টরে চাকরি করি, গার্মেন্টস ফ্যাক্টরিতে। ওইখান থেকে আবার লেখালেখি শুরু করি। তো যাই হোক, আমি আগে লিখতাম সিনেমা, নাটক, বিভিন্ন ধরনের গল্প। আগে সিনেমা লিখতেন আপনি? হ্যাঁ, আমি সিনেমা লিখতাম। আচ্ছা। তো আমার ভাগ্য ভালো যে আমার সিনেমা পর্দার কাছে যেয়ে ফিরে এসেছে। আচ্ছা আচ্ছা। পর্দার কাছে গিয়ে ফিরে এসেছে। আর আমি মনে করি ওইটা আমার জন্য একটা কল্যাণকর, কারণ আমার সিনেমা পর্দায় না আসাটা আমার জন্য ভালো হয়েছে। কারণ এখন বুঝি যে ওই সিনেমা, ওই জগতে যদি যেতাম, আজকের আমি এই জগৎটা খুঁজে পেতাম না। তো আল্লাহ তাআলা আমার ভালো চেয়েছে বলে আমাকে ওই জগৎ থেকে সরাইয়ে এখন যেখানে আছি, আলহামদুলিল্লাহ। এখনো সিনেমা লিখতে পারি, কিন্তু আমি আর যাব না। মানে সিনেমা আর লিখবেন না, সিনেমায় যাবেন না? না, ওখানে আমি যাব না। বেশ ভালো। আপনার পরিবারে কয়জন সদস্য আছে? আমার পরিবারের সদস্য আছে আমার এক ছেলে, এক মেয়ে, আর আমি, আমার স্ত্রী। আর বাবা নেই, বাবা মারা গেছেন। মা আছে, তিনি গ্রামে থাকে। আচ্ছা, আপনি এই যে লোকাল বাসে ওঠে এত কষ্ট করে এখন পর্যন্ত আপনার এই বয়সে বই বিক্রি করছেন, কত কষ্ট, কত ধুলাবালি, কত রোদ, বৃষ্টিতে ভিজেন, রোদে শুকান, তখন আপনার পরিবার, আপনার বাবা, আপনার ছেলে মেয়ে কিছু বলে না? তারা বলে যে এত কষ্ট তুমি কেন করো, কিন্তু তবু তো করতে হবে। তাদের তো দুবেলা দুমুঠো অন্ন তাদের মুখে দিতেই হবে। আর আমার তো অন্য কোনো, আমার বাবার নাই বিষয় সম্পত্তি, নাই আমার কোনো অন্য কোনো সাইড, একটা দিক নিয়ে তো বেঁচে থাকতে হবে। এজন্য আচ্ছা, আপনি বই লিখতে যে এই যে আর লোকাল বাসে উঠে আপনি বই বিক্রি করছেন, এতে করে আপনি যত বছর বই বিক্রি করছেন, এতে করে কোনো বাধা সৃষ্টি হয়েছে আপনার? না, বাধার সৃষ্টি তেমন হয় নাই। তবে একটা কথা মনে রাখতে হবে, মানুষ সবাই সমান না, মানুষের মন মানসিকতা সব সমান না। তো আমি বাধার মুখে হয়েছি, কিন্তু এটা খুব কম। আর ওই বাধার প্রতিহত আমাকে করতে হয়নি, ওটাকে প্রতিহত করেছে ওই বাসের মানুষই। যেমন এমনও সময় গিয়েছে, আমার দুইটি বই আমি 200 টাকা বিক্রি করতে চেয়েছি। ওই বাসের যাত্রী বই দুটো হাতে নিয়ে 500 টাকার নোট বের করে দিয়ে সিটের থেকে দাঁড়িয়ে বলে যে আপনার বই কেনার মতন ক্ষমতা আমার নেই, আপনাকে টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই, আপনি একজন লেখক হয়ে
এটা জাতির জন্য অনেক কষ্টদায়ক যে একজন লেখক হয়ে গাড়িতে হকারি করে বই বিক্রি ওনার কথাগুলো আমার চোখের পানি চলে আসতেছে। তো আবার এমনও মানুষ পেয়েছি, এটা সংখ্যাই খুব কম, যে তারা বলেছে আপনি একজন লেখক হয়ে গাড়িতে হকারি করেন, তো আপনি অন্য লেখকের কলঙ্ক করে দিয়েছেন। এই কথার প্রতিবাদ আমাকে করতে হয়নি, পাশের যাত্রী যারা ছিল তিনি কান্নায় ভেঙে পড়েছে, রীতিমতো আমার চোখের পানি চলে আসলো। আসলে ওনার হিস্টোরিটা আপনারা এতদিন কেউ শোনেন নাই, ওনার প্রতিভাগুলাই শুনেছেন, উনি হকারি করে সেইটাই শুনেছেন, কিন্তু ওনার পিছনের গল্পগুলা উনি বলতেই কান্না চলে আসলো, আমারও কান্না চলে আসলো। ওনার সাথে আমার অল্প কয়েকদিনের পরিচয়। আচ্ছা, তারপরে পাশের যাত্রী যারা থাকে তারাই তাকে উত্তর দিয়ে দিয়েছে যে আপনি যদি মানুষ হতেন, আপনার ভিতরে যদি মনুষ্যত্ব থাকতো, এই প্রশ্নটা ওই কবিকে করতে পারতেন না। আপনি দেখেন, আপনি গর্ব করেন যে একজন লেখক, একজন কবি হয়ে আজকে গাড়িতে হকারি করে বই বিক্রি করছে। আপনি কি বোঝেন এই জাতির জন্য কতটা কলঙ্কদায়ক যে একজন লেখক আজকে রাস্তায় হকারি করে বই বিক্রি করে, আর আপনি তাকে গাড়ির ভিতরে এই প্রশ্ন ছুড়ে দিলেন। আর কোনো কথা আমাকে বলতে হয়নি, তারাই বলে দিয়েছে। কিন্তু এটার মানুষ খুব কম, এর সংখ্যা খুব কম। তো এখন আমি যেভাবে বই বিক্রি করতেছি, আলহামদুলিল্লাহ আমার বইগুলো অনেক সাড়া পেয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো কি, এই যুগে মানুষ বই পড়তে চায় না। এই যুগে বন্ধুরা মানুষ বই পড়তে চায় না, সবাইয়ের হাতে ফোন, সবাই এই মোবাইল নিয়ে, ইন্টারনেট নিয়ে, ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে মানুষ ব্যস্ত থাকে। কিন্তু আমার বইগুলো যারা পড়ে তারা মুগ্ধ হয়। শুধু তারা বারবার বলে যে আপনি বই লিখে যান, আপনার বই আমরা চাই, আপনার এই অসাধারণ বই, এবং আপনার প্রত্যেকটা কথা জাতির জন্য শিক্ষণীয়, জাতির আগামী দিনের জন্য দিক নির্দেশনা। কিন্তু আসলে বলে কি হবে, যদি মানুষ আমাকে সহযোগিতার হাত না বাড়ায় তাহলে তো আমি পারবো না সামনের দিকে বাড়ার জন্য। এজন্য আমি চাই, আমি অন্য কোনো সহযোগিতা চাই না, আমি সহযোগিতা চাই আপনারা বই কিনেন, আপনারা বই কিনে আমাকে একটু সহযোগিতা করেন। আর বই এমন একটা জিনিস, আমি বলবো একটা কথা, পৃথিবীর যে কোনো পণ্য কেনেন না কেন, এটার ভিতর ঠগা এবং জিতার একটা সম্ভাবনা থাকে। কিন্তু বই এমন একটা জিনিস, এটা কিনে মানুষ কখনো ঠগে না। বই এমন একটা জিনিস, এটা কিনে মানুষ কোনোদিন ঠকবে না। তাই আমি বলবো বন্ধুরা, আপনারা বেশি বেশি বই পড়েন, ভালো বই পড়েন, তাহলে আমাদের দেশে অনেক ভালো ভালো লোকের জন্য। আচ্ছা, দর্শক যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন, এই ভাই আজিজুর রহমান আজাদ ভাইয়ের সাথে যদি আপনারা কেউ যোগাযোগ করতে চান, এই ভাই কিন্তু একটি ফেসবুক পেজ রয়েছে। আপনার নাম্বারটি বলে দেন আর ফেসবুক পেজটির নাম বলে দেন। আমার নাম্বার, প্রিয় বন্ধুরা, 01949549456। আমি আবারও বলছি 01949549456। আর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব, ফেসবুক পেজে গিয়ে বাংলায় লিখবেন প্রিয় জন্মভূমি, আমার চ্যানেলের নাম প্রিয় জন্মভূমি। এই চ্যানেলটা পেয়ে আপনারা একটু ফলো করে দিবেন, তাতে আমার জন্য বড় উপকার হবে। যদি আমার বই নাও নেন, তেন তো আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিবেন, এ তো আমার জন্য বড় উপকার হবে। আমি আপনাদের কিছু দিয়ে যেতে চাই, আগামী প্রজন্মের জন্য কিছু দিয়ে যেতে চাই। এজন্য আমার একটা কবিতা আছে, সামান্য একটু শোনাই কবিতা। আমার একটা কবিতা আছে, নতুন যুগে এসেছে আমি নতুন কিছু নিয়ে, হাত বাড়িয়ে দাও তোমরা, যাই তোমাদের দিয়ে, আমার মাঝে অনেক আছে, দেখছো না কেন তুমি, দেখবে যেদিন, হয়তো সেদিন থাকবো না আর আমি। প্রিয় বন্ধুরা, এটা বড় হৃদয় বিদারক কবিতা। মানুষ তার কাজের মূল্যায়ন পায় যখন সে পৃথিবীতে থাকে না, অনেক মানুষ সেই সময় তার কাজের মূল্যায়ন পায়। তো আমি দেখে যেতে চাই যে আমার কাজ দিয়ে এই দেশটাকে কিছু দিয়ে যেতে পেরেছি। এই দেশকে অনেক ভালোবাসি, আমার নিজের জীবনের থেকে এই দেশকে বেশি ভালোবাসি, কারণ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি একটি লাল সবুজের পতাকা, যে পতাকার নিচে দাঁড়িয়ে নিজেকে গর্ব করে বলতে পারি আমি বাংলাদেশী, আমি বাঙালি। আপনারা এই দেশকে ভালোবাসবেন, এটাই আমার আশা। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন, দেখুন এই মানুষটা আজকে গল্প শুনলে তার চোখের পানি চলে আসলো। আর একটি কথা আপনাদেরকে আমরা বলে রাখতে চাই, আসুন এই মানুষটার পাশে একটু দাঁড়ান। আপনারা যদি এই মানুষটাকে সবাই একটু সহযোগিতা করেন, হয়তো তিনি আজ লোকাল বাসে উঠে বই বিক্রি করছেন, তবে আগামী ভবিষ্যতে তিনি আর লোকাল বাসে উঠে বই বিক্রি করবেন না। আপনারা সবাই সহযোগিতা করলে হয়তোবা তিনি এমন একটি প্রতিষ্ঠান দিতে পারবে, সেই প্রতিষ্ঠান থেকে
থেকে বইগুলা সবাই সংগ্রহ করতে পারে। একটি বই কিনে আপনি পাবেন ধন্য। সবাই ভালো থাকবেন। আমি আরিফ হায়দার আপনাদের সঙ্গে সংযুক্ত রয়েছি। পরবর্তী কোনো আপডেট নিয়ে শিগগিরই আসছি।